بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مرحبا শাকিল আহমদকে এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সিলেটের মাটিও মানুষের নেতা সবার প্রিয় শ্রদ্ধাভাজন জননেতা খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব আজকের অনুষ্ঠানের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পরবর্তীতে আপনারা আপনাদের মন মতো আপনাদের প্রশ্নগুলো করবেন আমাদের আজকে মেহমানের কাছে, উনি আপনাদের সবার সঠিক উত্তর দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়েমের একটা কথা সংশোধন করে দিই আগে, প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিব কিনা এটা আমি জানি না, তো উত্তর দেওয়ার চেষ্টা করব। সঠিক কিনা এটা সময় বলে দিবে। আমার সামনে উপস্থিত স্বাক্ষররম, সবাই তো স্বাক্ষররম কলেজের না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, আর একজন ভবিষ্যৎ শিক্ষার্থীও আমার সামনে আছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই জায়গায় একসাথে হয়েছি, আপনারা কেউ ভোট দিয়েছেন কখনো? কবে? আমাদের, আপনারা শুধু না, আপনারা তো তরুণ, আজকে যার বয়স 32, 33, 34, তার জীবনেও নির্বিঘ্নে ভোট দেওয়ার সৌভাগ্য হয় নাই। আমরা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু যেটা বলি, যে যার 8টা থেকে 5টা পর্যন্ত ভোট হয়, বাসা থেকে বের হলাম, লাইনে গিয়ে দাঁড়ালাম, তারপরে বুথে ঢুকে আমার ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিলাম। এই সৌভাগ্য এখন যাদের বয়স 32, 33, 34 তাদের অন্তত ঘটে নাই, কারণ 18 বছরের ভোটার হয়, গত 15 বছরে সেরকম কোনো ভোট হয় নাই। তো আমি পুরনো কথায় যেতে চাই না, আমরা তো এক পর্যায়ে পার হলাম। আমাদের যিনি আগে যে সরকার ছিল, আওয়ামী লীগের সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইরকমও বাংলাদেশের 50-55 বছরের স্বাধীনতার ইতিহাসে বা এই উপমহাদেশে বা পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল দৃষ্টান্ত যে ক্ষমতার পরিবর্তন ঘটে, কিন্তু ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে একটা রাজনৈতিক দলের মাথা থেকে পা পর্যন্ত অদৃশ্য হয়ে যায়, পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এবং সেই সময় যারাই নিযুক্ত হয়েছে, এমনকি বায়তুল মুকাররম মসজিদের খতিব পর্যন্ত নাই, প্রধান বিচারপতি অদৃশ্য। এই যে সীমাহীন দলীয়করণ, সীমাহীন অত্যাচার, যেই কারণে তারা নিজেরাও উপলব্ধি করেছে যে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে, বিতৃষ্ণার চোখে দেখে। তো এই পর্যায়ে আমরা পার হয়ে এসেছি। এই মুহূর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আছে বা অন্তর্বর্তীকালীন সরকার আছে। ভবিষ্যতে ইনশাল্লাহ একটি স্বাভাবিক স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসবে এবং তারপরে তো সরকার আসতেই থাকবে, এটি একটি চলমান প্রক্রিয়া। আমাদের বসার উদ্দেশ্য হলো আমার তরুণ ভাই বোনদের কাছ থেকে আমার জানার খুব আগ্রহ যে আপনারা কীরকম বাংলাদেশ দেখতে চান,
কীরকম সিলেট দেখতে চান, কি জিনিসগুলি আপনাদেরকে পীড়া দেয়, বা কি জিনিসগুলি আপনারা মনে করেন যে এই জিনিসগুলির সংশোধন পরিবর্তন না হলে একটা স্বাভাবিক বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বসবাসযোগ্য বাংলাদেশ করার জন্য কি জিনিসগুলি করার প্রয়োজন, এই মত বিনিময়ের জন্য বা আপনাদের কাছ থেকে শোনার জন্য, শিখার জন্য এই আজকের এই উদ্যোগটা। একটা সময় আমরা দেখেছি আপনাদের বয়সী শুধু না, আজকে যাদের বয়স 40-45, এদের মধ্যে রাজনীতির প্রতি একটা চরম বিতৃষ্ণা। রাজনীতি মানে একটা খারাপ কাজ, আর যারা রাজনীতি করে তারা তো আরও খারাপ, কারণ এরা নির্ভরযোগ্য না, এরা স্বাভাবিক কথা বলে না, সত্যি কথা বলে না, নয় ছয় করে, প্রতারণা করে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এটা আপনাদের দোষ না, এটা সর্বাংশে না হলেও বহুলাংশে সত্যি। যে কারণেই রাজনীতির প্রতি বা রাজনীতি যারা করে তাদের প্রতি এই দেশের মানুষের এত অশ্রদ্ধা, এত বিতৃষ্ণার জন্ম হয়েছে। কিন্তু এটাও তো সত্যি, যারা আমাদের সাংবিধানিকভাবে যারা আমাদের দেখভাল করবে, যারা এই দেশের সরকার পরিচালনা করবে, তারা তো রাজনীতির মানুষ না? তো আমরা যদি রাজনীতি থেকে সরে থাকি, ভালো মানুষগুলি যদি রাজনীতিতে না আসে, যাদের ভালো চিন্তা আছে, তাহলে সেই জায়গাটা কার দখলে যাবে? সেরকম মানুষের দখলে যাবে যাদের কারণে রাজনীতির প্রতি বা রাজনীতিকের প্রতি আমাদের এত অশ্রদ্ধা, বিতৃষ্ণা। আর আমাদেরকে যারা পরিচালনা করবে, স্বাভাবিক না যে তারা বুদ্ধিবৃত্তি, চারিত্রিকভাবে, আচার আচরণে, কথায় বার্তায় আমাদের থেকে উন্নত চিন্তার অধিকারী হবে? তারাই তো আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। তো সুতরাং আমাদের মধ্যে যদি এই চাহিদাটা না থাকে, আমরা যদি সচেতন না হই, এবং আমাদের যে সমগ্র জনগোষ্ঠীর সম্মিলিত যে প্রভাব, যে শক্তি, সেটা যদি এই ব্যবস্থার উপরে আমরা প্রয়োগ না করি, তাহলে তো আমাদের অধিকার নাই। আমরা ভালো চাইব, দেশ ভালোভাবে চলবে, এই প্রত্যাশা করার অধিকারও তো আমরা হারিয়ে ফেলব। আর জবাবদিহিনতা, আমি যদি এই প্রেশারটা না রাখি, আমার যদি এই চাহিদা না থাকে, তাহলে তো সেরকম লোকজনই আমাদের পরিচালনা করবে যারা আপনার আমার থেকে চিন্তায়, আচরণে, বুদ্ধিতে আসলে আমাদের থেকে নিচে, কিন্তু আমাদের মাথার উপরে থাকবে। সেই জন্য একটা স্বাভাবিক প্রত্যাশা হলো আপনারাও সমগ্র জনগোষ্ঠীর মধ্যেই সচেতনতা থাকবে। দেশ কোন দিকে চলে, যারা দেশ পরিচালনা করবে তাদের কাছ থেকে আমরা সেই জবাবদিহিতা আদায় করে নিব, আমাদের চাহিদাটা তাদেরকে জানাবো, এবং সময় সময় প্রয়োজন বোধে বাধ্য করব তাদেরকে শৃঙ্খলার মধ্যে থাকতে। যাই হোক, আপনারা আপনাদের মতামত, পরামর্শ বা কোনো প্রশ্ন থাকলে প্রথমে সেটা শুনি, তারপরে আমি আবার যোগ দেব আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত মেহমানকে। আসলে আপনাদের কাছে যারা প্রশ্ন করতে ইচ্ছুক, যারা বাইরের কাছ থেকে জানতে ইচ্ছুক, দয়া করে হাত তুলে দেবেন, আমরা মাইক আপনাদের কাছে পৌঁছে দেব। প্রথম কথা হচ্ছে, আমরা আজকে সৌভাগ্যবান, আমরা দেখেছি দীর্ঘ 17 বছর তথা অতীতে দেখেছি আমাদের কথা শোনার মতো, ছাত্রদের কথা শোনার মতো, অথবা জনগণের কথা শোনার মতো আমাদের কোন জনপ্রতিনিধি অথবা সম্ভাব্য জনপ্রতিনিধি আমাদের কাছে আসেন নাই। উনি যে প্রত্যেকটা পাড়া মহল্লার প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্রদের কাছে যাচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আপনাদের মধ্যে কে প্রশ্ন করবেন, আমরা মাইক আপনার কাছে বুঝে দেবো। আমার প্রশ্ন হলো, সিলেটের স্টুডেন্টরা উচ্চশিক্ষা নিচ্ছে না, ইউনিভার্সিটিতে পড়তে চায় না,
ইন্টারনেট পরে বিদেশ চলে যায়, তাদের স্বপ্ন থাকে বিদেশ যাওয়া। ইনফ্যাক্ট আমাদের স্বপ্ন এটাই, কারণ দেশের বিদ্যমান ব্যবস্থায় বিদেশে যাওয়াটাই আমাদের জন্য বেটার মনে করি। একজন বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন আমাদের দেশে থাকা উচিত বা কেন থাকবো? আপনার দলকে মজাইদের শিক্ষা ক্ষেত্রে এমন কি উদ্যোগ নেবেন যাতে আমাদের মতো তরুণরা দেশে থাকতে উৎসাহ পায়? তাছাড়া আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরেন অন্যান্য কান্ট্রি যেমন ভারত বা চায়নাতে আমরা দেখি যে ওনাদেরও শিক্ষার্থীরা বাইরে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর তারা তাদের দেশে ফিরে এসে তাদের স্কিলটা দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রয়োগ করে। বা আমাদের দেশে যারা বাইরে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা বা স্কিলফুল, তারা দেশে আসতে তেমন প্রবণতা তাদের মধ্যে কাজ করে না বা তারা দেশে আসতে চায় না। আপনাদের যখন মনে গেলে যে তাদেরকে কিভাবে কাজে লাগানো হবে এটাই উত্তর দিলেই তারপরে অ্যাটাক করে যাবে। প্রথম প্রশ্নটা হচ্ছে রাফি, যে আমাদের এখান থেকে ইন্টারমিডিয়েট দেওয়ার পরে, ইন্টারমিডিয়েট ডিগ্রি যেটাই হোক দেওয়ার পরে সবাই দেশের বাইরে চলে যেতে চায়। গত 12, 14, 15 বছরে শুধু যে এই বয়সের ছেলেমেয়েরা যেতে চায় এটা ঠিক না। বাংলাদেশ থেকে সব শ্রেণী পেশার মানুষ, সব ইনকাম ব্র্যাকেটের মানুষ ডেসপারেটলি চেষ্টা করেছে দেশের বাইরে যেতে। আমার নিজের পরিবারের সদস্য 2-1জনকে আমি দেখেছি ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, কয়েকদিন পরে তার এক ছেলে হয়েছে। সেই ছেলের পাসপোর্ট করতে একটু সময় লাগবে, 7 দিন সময় লেগেছে। তার আগে সে নিজেই চলে গিয়েছে। 7 দিন পরে তার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে গিয়েছে। আমি 1000 কোটি টাকার মালিকদের দেখেছি বাইরে গিয়ে পাসপোর্ট করে রাখতে, দেশের বাইরে চলে গিয়েছে। এটার কারণটা বোঝা দরকার। কারণটা হলো সব আয়ের লোক, সব শ্রেণী পেশার লোক, সব বয়সের লোক একটা সময় অনুভব করেছে যে এই দেশের সাথে তার আর মালিকানা সম্পর্কটা নাই, এই দেশে সে আর নিরাপদ না। এটি মূলত কারণ ছিল ডেসপারেটলি মানুষ দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশ একটা গরিব দেশ, কিন্তু বাংলাদেশ পৃথিবীর সব থেকে গরিব দেশ না। সব থেকে যে গরিব দেশ সেই, তাহলে এমন কি ঘটলো যে বাংলাদেশের সব মানুষ যার পক্ষে সামান্যতম সুযোগ আছে সে দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছে? বিকজ অফ দিস। কারণ এই দেশের উপরে মানুষ বুঝতে পেরেছে যে এই দেশটা আর বসবাসের উপযুক্ত না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, আমি রাজনীতি করি, হাজার হাজার লোক আমাকে চিনে, দেশেও হাজার হাজার লোক চিনে। এখন তো ফেসবুকের কল্যাণে হাজার হাজার না, সংখ্যায় সাথে 2-1টা শূন্য নিশ্চিন্তে যোগ করা যায়। আজকে থেকে 1-1.5 বছর আগে রাস্তা দিয়ে চলার সময় যদি আমাকে গুমের এক বিখ্যাত মাইক্রোবাস আছে, কালো রঙের মাইক্রোবাস, তো সেই কোনো এক গুম মাইক্রোবাস যদি উঠিয়ে নিয়ে চলে যেত, কিচ্ছু করার ছিল না। এই যে এত বড় দল, আমার লক্ষ লক্ষ তার নেতাকর্মী আছে, কিছুই করার ছিল না। তো আমরা নিজেরা ব্যক্তিগতভাবে এত নিরাপত্তাহীনতায় ভুগেছি যেখানে, সেখানে সাধারণ মানুষ যার যাওয়ার জায়গা কম, যার গলার আওয়াজ অনেক দূরে পৌঁছায় না, সেই মানুষগুলি কত অসহায় ছিল। আমাদের কয়েক শত লোক গুম হয়েছে, শিকার হয়েছে। আমার মোটে অল্প কয়েকটা মামলা ছিল। আমি যখনই কোনো দলীয় অনুষ্ঠানে দাঁড়াই, ডানে বামে তাকালে দেখি এক একজনের 30টা 40টা করে মামলা। প্রত্যেক সপ্তাহে এদের কোর্টের বারান্দায় গিয়ে লেফট রাইট করা লাগতো, এবং যে মামলা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আমার বিরুদ্ধে 1 ডজন মামলা ছিল, আমি পুলিশ অ্যাসল্ট করেছি। আচ্ছা, আপনাদের কি দেখে মনে হয় যে আমি গিয়ে পুলিশের উপর হামলা করব বা পুলিশ? তো এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে এরা বছরের পর বছর আমাদের ঘর বাড়ি ছাড়া করে রেখেছে। মাঝে মধ্যে 3-4 মাস আমি আমার ছেলেমেয়েদের দেখতামই না, কারণ ঘরে যাওয়া সেফ ছিল না। যাই হোক, যেই কারণে সারা দেশের মানুষ বুঝতে পেরেছিল, একটা সময় অনুভব করেছে এই দেশের উপর তার আর কোনো
সংযোগ নাই বা এই দেশে তার ভবিষ্যৎ নাই। সেই কারণে রাফি এখন পরিস্থিতি পাল্টাবে, পাল্টানোর জন্য আমাদেরও কিছু কর্মসূচি আছে। 1 নম্বর হলো, এখন থেকে যতগুলি জাতীয় নির্বাচন হবে এই দেশে সবগুলি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের। মনে করেন আগামী নির্বাচনে আপনারা আমাদেরকে ভোট দিলেন, বিএনপি ক্ষমতায় গেল, 5 বছর পরে আবার যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি বিএনপির অধীনে হবে না। অন্যান্য দলের মতো বিএনপিও সরকারের বাইরের একটি দল হিসেবে নির্বাচন করবে। নির্বাচনের ওই সময়টা এমন একটা গভর্নমেন্ট থাকবে যার কোনো দল নাই এবং যারা নিজেরা নির্বাচন করবে না। তো এইভাবে আমরা ন্যূনতম জবাবদিহির জায়গাটা প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের নেতৃত্ব যেন আমরা আমাদের ইচ্ছা খুশি বেছে নিতে পারি সেই জায়গাটি নিশ্চিত করতে চাই। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত, বিগত সরকারের সময় প্রধানমন্ত্রী এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলেন যে তিনি আর প্রধানমন্ত্রী না, তিনি নাউজুবিল্লাহ মিন জালিক, মানে এটা তো আর বলা যায় না যে আল্লাহই ক্ষমতা উনি নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আচার আচরণে প্রায় সেরকমই ছিল। কেউ যদি নিজেকে ওইরকম কিছু একটা না মনে করে তাহলে তার যাকে ইচ্ছা হলো সে গুম করে ফেললো, যাকে ইচ্ছা হলো তাকে নাই করে ফেললো। তার তো জীবন দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু জীবন নেয়ার কারণে যে কোনো একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এরকম কোনো ভয়ডর তার ছিল না, যে কারণে নির্বিকার চিত্তে সে মানুষ মারতে পারত। এটা কি চিন্তা করা যায় যে এই বয়সের ছেলে মেয়েদের উপরে হেলিকপ্টার থেকে এই দেশের মানুষের উপর এই দেশের হেলিকপ্টার থেকে গুলি করে মারা হবে বৃষ্টির মতো? এটা কি কোনো সুস্থ মাথায় এটা কি চিন্তা করা যায়? এবং সেই হত্যার শিকার হয়েছে এই বয়সের বাচ্চাও, তাও ঘরের ভিতরে থেকে। যাই হোক, আমরা পরিস্থিতিটা পাল্টাবো কিভাবে? একটা হলো নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে, দ্বিতীয়ত হলো সরকারের মূল জায়গাগুলি, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সংসদের ক্ষমতা, এগুলির মধ্যে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করে আমরা একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আচ্ছা, তৃতীয়ত হলো বিচার বিভাগের পরিবর্তন হচ্ছে, পুলিশি ব্যবস্থার পরিবর্তন হচ্ছে এবং পুলিশের নিয়োগ পদোন্নতি যাতে কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ তারা না হয় সেই জন্য আমরা বিভিন্ন সংস্কার করছি, রিফর্মের প্রস্তাব করেছি। শিক্ষাক্ষেত্রে বিগত 13, 14, 15 বছরে আপনারা একটা ইউনিভার্সিটি পাবেন না, কলেজ পাবেন না যেখানে ছাত্রলীগের হাতে শিক্ষক মার খায় নাই, শিক্ষিকার গায়ে পর্যন্ত হাত তুলেছে। তো এটা কি স্বাভাবিক বাংলাদেশ? স্বাভাবিক বাংলাদেশে পঞ্চায়েতি ব্যবস্থা আছে, আমরা মুরব্বীদের সম্মান করি, কোনো একটা পাড়ায় গণ্ডগোল হলে একজন মুরব্বী দাঁড়ালে সেই সমস্যার সমাধান হয়ে যায়। আমার বয়সে আমার ছোটবেলার কোনো শিক্ষককে যদি কোনো ঘটনাক্রমে রাস্তায় দেখি, আমরা গাড়ি রিক্সা থেকে নেমে তাকে পায়ে ধরে সালাম করি, কারণ এটাই বাংলাদেশ, এটাই স্বাভাবিক। তো হঠাৎ করে এমন কি পরিবর্তন হয়ে গেল যে এই বয়সের ছেলেমেয়েরা শিক্ষক তো শিক্ষিকার গায়ে পর্যন্ত হাত তোলে? তো এই অবস্থা থেকে পরিবর্তন হওয়ার জন্যই আমরা রাজনীতির মধ্যে পরিবর্তন, শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে চাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে আমরা আরও বিনিয়োগ করব এবং শিক্ষা যেন একটা মৌলিক অধিকার হিসাবে পরিণত হয়, সেটির জন্য প্রত্যেক পরিবার যার বিত্ত আছে অথবা বিত্ত নাই, মেধা ইউনিভার্সিটিতে শিক্ষা লাভের সুযোগ পায়, সেটির জন্য আমরা কর্মসূচি নিচ্ছি। এবং প্রত্যেক ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পরে অন্তত একটা বৃত্তিমূলক প্রশিক্ষণ যেন তার থাকে, একটা স্কিল থাকে, এই বিশেষ স্কিলের দ্বারা তার আয় ইনকামের সুযোগ থাকে। আপনারা মনে করেন সাধারণ বিএ পাশ করলেন পলিটিক্যাল সায়েন্সে বা বাংলায় এমএ পাশ করলেন, এটি তো কোনো বিশেষ আয় করার মতো কোনো বিশেষ শিক্ষা না, তাই না? একটা জেনারেল শিক্ষা। একজন যদি ইলেকট্রিশিয়ান হয় তার কিন্তু বিশেষ একটা ক্ষেত্রে দক্ষতা আছে, তাই না? একজন যদি সফটওয়্যার প্রোগ্রামার হয় তার একটা বিশেষ ক্ষেত্রে শিক্ষা আছে। একজন যদি নার্স হয় তার একটা বিশেষ ক্ষেত্রে শিক্ষা আছে। এরকম বৃত্তিমূলক শিক্ষা আমাদের স্বাভাবিক শিক্ষার সাথে সাথে বৃত্তিমূলক অন্তত একটা আয় রোজগারের শিক্ষা যেন
সেই সাথে নিয়ে বের হতে পারে, এটি হচ্ছে আমাদের শিক্ষানীতির একটা অংশ হবে। তো এইভাবে সমাজের মধ্যে আমরা এমন একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে চাই। আরেকটা জিনিস দেখেন, আমাদের এখানে আনএমপ্লয়মেন্ট, বেকারের সংখ্যা প্রচুর। সিলেটে কোনো মিল কলকারখানা নাই। এখান থেকে আপনারা লেখাপড়া করে পাশ করার পরে হয় জিন্দাবাজার গিয়ে কোনো দোকানের সেলসম্যান বা সেলস ওমেন হওয়া লাগবে, না হয় ঢাকা চিটাঙ্গে যাওয়া লাগবে কোনো চাকরির জন্য, অথবা দেশের বাইরে চলে যাবেন। কারণ সিলেটের কোনো অর্থনীতি নাই। বাংলাদেশেও ইউথ আনএমপ্লয়মেন্ট, তরুণদের একটা বিশাল অংশ বেকার। কারণ গত 12-13 বছরে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট হয় নাই, মিল কলকারখানা সেইভাবে গড়ে ওঠে নাই। তা আমাদের এটা একটা ফোকাস থাকবে যেন বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব হয় বিভিন্ন জায়গায়, এবং শিক্ষিত অশিক্ষিত উভয় ধরনের লোকের, ছেলে এবং মেয়ের কর্মসংস্থানের সুযোগ হয়। এইভাবে প্রথমত দেশের নিরাপত্তা, দ্বিতীয় হলো কর্মসংস্থানের ব্যবস্থা, এবং উন্নত বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, এটির মাধ্যমে আমরা প্রমাণ করে ছাড়ব যে এই দেশ বসবাসের যোগ্য। এবং সেই দেশ ছেড়ে যাওয়ার তাগিদ ইনশাল্লাহ আপনি অনুভব করবেন না। এই দেশে থাকার মধ্যেই আপনার সার্থকতা থাকবে। ধন্যবাদ। পরবর্তীতে একটা প্রশ্ন করব। আসসালামু আলাইকুম, আমি কাজী রফি, বর্তমানে এমসি কলেজের সোশিয়োলজি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমার চিন্তা ভাবনা হলো যে একটা স্টুডেন্টের, ভবিষ্যৎ স্টুডেন্টের রুট লেভেল নিয়ে বর্তমানে যে 6, 7, 8, 9 এরকম স্টুডেন্টের জন্য যে বই বানানো হচ্ছে, আমরা যে সময় পড়ে আসছিলাম লেখাপড়ার সিস্টেমটা ছিল একরকম, পড়ার বইয়ের লেখার ভাষা প্যাটার্ন গুলো ছিল একরকম। আর এখন যখন আমি আমার ছোট ভাইকে পড়াতে চাই, যেমন এই যে সে বর্তমানে 9-এ পড়ে, 8-এর যে সময় তাকে পড়াতে গেছিলাম তখন তার বইয়ের প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে যে ইম্পর্টেন্ট টপিক গুলো ছিল সেগুলা তুলে এখন অনেক উল্টাপাল্টা জিনিসগুলো সামনে এসেছে। তো আমার কথা হলো যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই রুট লেভেলে কোনো কাজকর্ম করা হবে কিনা, এরকম কিছু একটা। আর এটাই। দয়া করে পরবর্তীতে একটা প্রশ্ন করবেন, হাত তুলে দিয়ে বরাবর। তার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম শাকির আলী, আমি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের একজন শিক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে পরিবহন বিষয়ে। অপরিকল্পিত অবৈধভাবে রাস্তার মধ্যে পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে আপনাদের অবস্থান কেমন? বিশেষ করে আমার প্রশ্ন হচ্ছে পরিবহন বিষয়ে। অপরিকল্পিত অবৈধভাবে রাস্তার মধ্যে পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? অপরিকল্পিত রাস্তায় গাড়ি। আচ্ছা, আপনার নাম? শাকির আলী, ঠাকুর ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শাকির আলী। পরবর্তী প্রশ্ন করবেন। ফারহিন আহমদ। আমার প্রশ্ন হলো জীবিকা নিয়ে, যা
শিক্ষার বিনিময়ে খাদ্য, এটি বিএনপির এখন আমাদের প্রচলিত ছিল 2001 বা 2016 সাল পর্যন্ত। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই বিষয় নিয়ে কি করবে? আসসালামু আলাইকুম। আমি আপনাদের বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে হাসান হাসান আমার ব্যক্তিগত দুটো প্রশ্ন। তো রিসেন্টলি আমরা দেখছি যে চায়নাতে গত ফেব্রুয়ারিতে এআই শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। তো আপনাদের কি কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে? আর আরেকটা প্রশ্ন হলো যে চাকরি ক্ষেত্রে আর শিক্ষা ক্ষেত্রে কোটা মেধা সমন্বয় থাকবে কিনা আপনারা মতে? আমি মিথ্যা সরকারি চাকরি কলেজের প্রথমে শিক্ষানীতি। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের শিক্ষা কারিকুলামটা বর্তমানে একদম নাজিক অবস্থা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে, যেটাকে আমরা আমাদের প্রাচীন অনেক আগের পুরাতন শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিণত করছি। আপনি বৃত্তিমূলক শিক্ষা পাশাপাশি এটা শিক্ষার ভিতরে নয়, এবং আমাদের কোম্পানি বা ফ্যাক্টরি আমাদের সিলেট একটা পর্যটন স্পট হিসেবে পরিচিত সারা বাংলাদেশে। সেক্ষেত্রে পর্যটন নিয়ে চিন্তা ভাবনা কিরকম আছে? আসসালামু আলাইকুম। আমার নাম সোমা, সিলেট মহিলা কলেজের। আমার প্রশ্ন হলো, চাকরির ক্ষেত্রে মেধাবী অনেকেই চাকরি, কিন্তু অনেক মেধাবী ছাত্রছাত্রী ঘুষ না দেওয়ার কারণে চাকরি মানে ভবিষ্যতে যখন আপনারা নেতৃত্বে আসবেন। আসসালামু আলাইকুম। আমি শিমু শেহের, শাহপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা। আমার প্রশ্ন হচ্ছে যে শিমু শেহের, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে থাকে এগুলোতে আমাদের যে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি দেওয়া থাকে, এই ফি থেকে আমাদের কাছ থেকে অনেক বেশি অঙ্কের টাকা দেওয়া হয় বাড়তি, যেগুলোর কারণে অনেক স্টুডেন্ট তাদের মানে পড়ালেখা চালিয়ে যেতে পারে না অর্থের অভাবের কারণে। তো এক্ষেত্রে যদি আপনাদের সরকার নেতৃত্বে আসে ভবিষ্যতে, তাহলে এক্ষেত্রে আপনাদের করণীয় কি বা আপনাদের পদক্ষেপ কি থাকবে? থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, এগুলোর উত্তর আমাদের ভাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর ওগুলোর উত্তর শেষ হয়ে গেলে আমরা আরো কিছু প্রশ্ন নেব যদি সময় থাকে ইনশাআল্লাহ। কাজী রফিক, আমাদের কাজী রফিকের ছোট ভাইকে না সরি রফিকের ছোট ভাই কোন ক্লাসে পড়ে? ছোট ভাই পড়ে ক্লাস 9-এ। তো 9-এর কন্টেন্ট যেগুলি মানে টেক্সট আচ্ছা, এই চেঞ্জটা তো বিগত সরকারের সময় হয়েছে, তাই না? বিগত সরকার
চেঞ্জ তো অনেক করেছে, তার মধ্যে কয়েকটি চেঞ্জ তাদের পক্ষেও হজম করা মুশকিল ছিল। চেঞ্জ করার পরেও আবার সেটা আবার চেঞ্জ করতে হয়েছে, তাই না কিছু। আর এরকম বহু বুদ্ধিজীবীরা, শিক্ষার সাথে সম্পর্কিত ব্যক্তিরা এই অভিযোগ তোলেন যে কোনো বিশেষ দেশকে খুশি করার জন্য পরিকল্পিতভাবে টেক্সট বুকে কিছু কন্টেন্ট আনা হয়েছে। যাই হোক, আমি ওই আলাপে যাই না, তবে এইটুকু বলতে পারি বর্তমান সরকারও একটা শিক্ষা কমিশন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার। আর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমরা আন্তর্জাতিক মান অনুসরণ করে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনকে সেইভাবে সাজানোর জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে আমরা এই কন্টেন্টগুলির উপর নিবিড়ভাবে কাজ করব। আমার মনে হয় আমার কথাটা বোঝাতে পেরেছি নাকি? আচ্ছা, শাকির বাস ট্রাক রাস্তার উপর দাঁড়িয়ে থাকে কারণ প্রশাসনিক ব্যর্থতা। বাস ট্রাক তো রাস্তায় দাঁড়ানোর কথা না, ইভেন সিএনজি বেবি ট্যাক্সিও রাস্তায় দাঁড়ানোর কথা না। রাস্তা দরকার হচ্ছে ফ্রি ফ্লো অফ ট্রাফিক, এখানে চলাচল করবে, এখানে বাধা থাকবে না, সেই জন্য রাস্তা। আর হাঁটার জন্য হচ্ছে ফুটপাত। এখন ফুটপাতে হয় দোকান, আর আমরা হাঁটি রাস্তার উপরে। তারপরে থাকে একদিকে গাড়ি দাঁড় করানো, আর বাদবাকি জায়গায় থাকে ট্রাফিক ফ্লো। এই জন্য 1 কিলোমিটারে যাওয়ার কথা, মানে 1 কিলোমিটার রাস্তায় যেতে স্বাভাবিকভাবে একটা গাড়ি বা ইঞ্জিন চালিত যানের লাগার কথা 1 থেকে 1.5 মিনিট, কখনো কখনো লাগে 1 ঘন্টা, আধা ঘন্টা। মানে হাঁটার স্পিড থেকে বেশিরভাগ সময় গাড়ির স্পিড কম হয়, এভারেজ স্পিড। যদি স্বাভাবিক সরকার হয়, প্রশাসনের উপর নিয়ন্ত্রণ থাকে, জবাবদিহিতার ভয় থাকে, যে এলাকা, সেই এলাকার মানুষের কাছে আমি ফিরবো কেমনে ভবিষ্যতে, এই ভয়টা যদি থাকে, তাহলে এইগুলি আসলে কোনো সমস্যা না। এগুলি হচ্ছে দাওয়াত দেওয়া সমস্যা আর কি, আদতে সমস্যা না, কিন্তু নিজের সৃষ্ট সমস্যা। তো যখন একটা স্বাভাবিকতা থাকবে, আমার বিশ্বাস এই জাতীয় অদ্ভুত জিনিস আমরা ফেস করব না। অ্যাটলিস্ট বাসের টার্মিনাল আছে, ট্রাকেরও টার্মিনাল আছে। ট্রাক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শহরে ঢুকতে পারে না, দিনের বেলা, এবং রাতের এতটা পর্যন্ত শহরে ঢুকতে পারে না। কি কারণে তারা রাস্তার উপর দাঁড়িয়ে থাকবে? এটা তো হাইওয়ে না, এটা তো একটা শহরের ভিতর। তো আমার বিশ্বাস স্বাভাবিকতা যখন ফিরবে, তখন এই সমস্ত বিরক্তিকর অস্বাভাবিক জিনিস ছুটি নিবে, আশা করা যায়। ফারদিন আহমেদ শামীম, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, এটি আমি 2টা ঘটনার উল্লেখ করি। একটা হচ্ছে প্রথমবার জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, এটা তো জানি আমরা সবাই না। তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নেন, তখন আমাদের শিক্ষার হার ছিল তো 25-30%, মানে 3 ভাগের 2 ভাগ লোকই ছিল শিক্ষার বাইরে, বা 4 ভাগের 3 ভাগ লোক। তিনি দ্রুত শিক্ষা বিস্তারের জন্য বয়স্ক শিক্ষা চালু করেছিলেন। এই যে ভোলানন্দ নাইট স্কুল, যদি আপনারা শহরে যান দেখবেন, বা বিভিন্ন স্কুল সময়ের শেষে ইভিনিং শিফটে বয়স্কদের সাক্ষরতা শেখানোর চেষ্টা করেছেন, যাতে দ্রুত সাক্ষরতার হার বাড়ে। এরপরে যখন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথমবার সরকার প্রধান হন 91-96-এ, তখন তিনি মেয়েদের জন্য ক্লাস 8 পর্যন্ত শিক্ষা অবৈতনিক করে দেন। পরবর্তীতে দেখা গেল এটি যথেষ্ট না। অনেক পরিবার তার আর্থিক অনটন এত বেশি সে তার ছেলে বা মেয়েদেরকে স্কুলে পাঠানোর সক্ষমতাই রাখে না, বরং এদেরকে তার মানে পরিবারের সাহায্যার্থে কোনো একটা তার ছেলে মেয়েকে দরকার।
তো এই সমস্যা সমাধানের জন্য বেগম জিয়া চালু করলেন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, যে ওই পরিবারের সদস্য যদি স্কুলে যায় সে মাস শেষে এত কেজি গম বা এত কেজি চাল পাবে, যাতে পরিবার ওই রিপ্লেসমেন্টটা পায়। এই ছেলে বা মেয়েকে দিয়ে কাজ করালে যা পেত কম বেশি তার কাছাকাছি কিছু একটা পায়, যাতে উৎসাহিত হয় ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য। তো ফারদিন শুধু এই কর্মসূচি না, শিক্ষার বিস্তারের জন্য 100% প্রাইমারি স্কুলে 100% এনরোলমেন্টের জন্য, এবং পরবর্তীতে এটি যেন হাই স্কুল এবং কলেজে গড়ায়, এবং যারা কলেজে থেকে বের হবে তারা যেন সাথে একটা বৃত্তিমূলক, সাথে বলতে এই কারিকুলামের মধ্যে বৃত্তিমূলক শিক্ষাটা সাথে না, এটির অংশ হিসাবেই একটা ইনকাম জেনারেট করতে পারে, এরকম একটা স্কিল নিয়ে এসে বের হতে পারে। এটি হচ্ছে আমাদের আগামী দিনের অগ্রাধিকার। হাসান আদিব শাস্ত্রের, হ্যাঁ আদনান আদিব, আচ্ছা আদনান, চায়নাতে এআই শুরু হয়েছে। এআই থেকে পৃথিবীর কোনো দেশ দূরে থাকতে পারবে না। কেন? একটা মানে রিসেন্ট একটা সার্ভে, যে 2030-এ, এখন কত, 2030 খুব বেশি দূর না, 2030-এ পৃথিবীর 23-25% জব রিপ্লেস হয়ে যাবে এআই দ্বারা। তার মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রত্যেককে এটার সাথে সম্পর্কিত হতে হবে, প্রত্যেককে এটা আত্মস্থ করতে হবে। আমি প্রত্যেককে বলতে প্রত্যেক দেশের কথা বলছি, কারণ বিভিন্ন সেক্টরে জব, অনেক জব শিফট হয়ে যাবে এআইয়ের কাছে। তো এই জন্য আমাদের কারিকুলামে এআই নিয়ে আসা, এটা হচ্ছে সময়ের দাবি, হ্যাঁ, মানে কল অফ টাইম। তো ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে, তাই না? তো এখানে এটার কোনো বিকল্প নাই, এটা কোনো অপশন না, এটার কোনো বিকল্প নাই, এটা আনতেই হবে। আজকে কেউ বলতে পারবে যে না, আমি আমার জীবনে কম্পিউটার ধরবো না, এটা চিন্তা করার সুযোগ আছে? নাই, কারণ এটির বাস্তবতা হচ্ছে আজকের পৃথিবীটাই এরকম যে কম্পিউটার লিটারেসি ইজ এ মাস্ট, এখান থেকে কেউ বাইরে থাকতে পারবে না। অনেক মিল ফ্যাক্টরিতে শ্রমিকরা নিজেদের লিভ অ্যাপ্লিকেশন করে কম্পিউটারে নিজেরা করে। তো এটি হচ্ছে বর্তমান পৃথিবীর বাস্তবতা। এখানে প্রযুক্তি বিমুখ হয়ে থাকার সুযোগই নাই, এটা কোনো অপশন না, এটার সুযোগই নেই। মিসবা টিটি কলেজের বৃত্তিমূলক শিক্ষা পাশাপাশি থাকবে না, বৃত্তিমূলক শিক্ষা আমাদের মূল শিক্ষারই অংশ হয়েই থাকবে। হ্যাঁ, আর সোমা সিলেট ওমেন কলেজ তো না, আপনি ঘুষ দিতে চান না? না, আচ্ছা, আমাদেরই তিনি নাই আমাদের মধ্যে, যেহেতু নাই সেজন্য বলছি যে আল্লাহ তাকে বেস্ট নসিব করুন। আমাদেরই এক সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন যে সরকারি অফিসে গিয়ে কাজ করানোর জন্য ঘুষ দিতে হয় না, অনেক জায়গাতে ঘুষ দিতে হয়। এটা তো আর মিথ্যা কথা না, লুকানো না। তো তিনি বলেছিলেন এটা ঘুষ না, এটা হচ্ছে স্পিড মানি, এটা দিলে স্পিড হবে। তো ভাগ্য ভালো, অন্তত 2025 সনে এসে সময়ের মুখ থেকে শোনা গেল যে আমরা ঘুষ দিতে রাজি না। আমরা যখন সিদ্ধান্ত নেব, এই দেশের মানুষরা বা গরিষ্ঠ সংখ্যক মানুষ, যে আমি এই ডিসিপ্লিন ইম্পোজ করব, এইভাবে দেশ চালাবো, দেশ আসলে ওইভাবেই চলবে। যখন আমরা গরিষ্ঠ সংখ্যক মানুষ ঠিক করব যে আমরা এইভাবে চলতে চাই, তখন দেশ এইভাবেই চলবে। এবং এটি যে নিয়ম, এটি যে রুল, এটি যে হয়, এটার প্রমাণ হচ্ছে অমিত শক্তিশালী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এটি তার প্রমাণ। সোমা, বিসিএসে বসেন, অসুবিধা নেই। আমরা বছরের পর বছর দেখেছি বিসিএস পরীক্ষায় একজন মেধাবী তরুণ বা তরুণী, সে রিটেন পরীক্ষাতে এলাও হলো, সারা বাংলাদেশে কম্পিটিশন করে রিটেনে এলাও হলো। ভাইভা বোর্ডে যাওয়ার পরে ভাইভার চেয়ারম্যান জিজ্ঞেস করলেন
বলেন তো পিছনে যে ছবি তার নাম কি? আমি কালকেই গল্প শুনেছি, বিশ্বাস করেন, একজনের মুখে। তো যে শিক্ষার্থী, পিছনের ছবি হলো শেখ মুজিবুর রহমান সাহেব আর শেখ হাসিনার ছবি। তো বলছে পিছনের ছবিতে ওনার নাম বলেন। তো পরীক্ষার্থী বলেছে পিছনের ছবি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরি, কালকে আমি একটা মানে অনলাইনে একটা টক শোতে শুনেছি এটা। ও, আপনি মনে হয় বিএনপি করেন বা জামাত করেন, যান আপনার। তো ওই ভাইবা বোর্ডেরই আরেক সদস্য, তিনি জিজ্ঞেস করলেন এই ছেলে বের হওয়ার পরে চেয়ারম্যানকে, যে ওরা বের করে দিলেন কেন, ও তো ঠিকই বলেছে। বলে ও বলবে না যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? তো এটা একটা চরম অবস্থা ছিল না? সরকারি চাকরিতে যেন মেধার ভিত্তিতে, উপযুক্ততার ভিত্তিতে আপনি ঢুকতে পারেন, সেটি হলো এতগুলি প্রাণ বিসর্জনের বিনিময়ে আমরা যেটা অর্জন করেছি, সেটার উদ্দেশ্য হচ্ছে, অন্যতম উদ্দেশ্য হচ্ছে সেটা। তো ইনশাল্লাহ আমরা যদি সফল হই, সার্থক হই, 10 বছর পরে, 5 বছর পরে, 15 বছর পরে আপনার চেয়ারে আরেকজন যে সোমা বসে থাকবে, ইনশাল্লাহ এমন দিন আসবে ওই সময় এই কমপ্লেন করতে পারবে না। ঠিক আছে? সোমা না, শিমুল না, শিমুল বোর্ড পরীক্ষার ফির সাথে কলেজগুলি অনেক বেশি টাকা নেয়। আমাদের মানে সিস্টেমগুলি তো অনেক রকম, যেমন সাক্ষরুম একটা কলেজ, আবার আরেক দিকে গেলে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ, আরেক দিকে মাদ্রাসা। মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বেশ জগাখিচুড়ি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি শুধু এইটুকুই বলবো, আমরা মানে আমাদের অতীতে যারা যারা বিএনপির প্রতিনিধিত্ব করেছেন, আমাদের অগ্রাধিকার ছিল বাংলাদেশে যেন শিক্ষার বিস্তার হয়। সেটি জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছে, বেগম জিয়ার সময় হয়েছে। আমরাও যদি দেশ পরিচালনার সুযোগ পাই, শিক্ষার সুযোগটা যেন সবার জন্য অবারিত হয়, সবার ক্ষমতার মধ্যে আসে, এটি থাকবে আমাদের প্রথম দিককার একটা অগ্রাধিকার। গতকালকে সিলেট পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা একই প্রশ্ন আমাকে করেছে। ওইখানে অনেক ছেলে আছে যারা তাদের টিউশন ফি মেটানোর জন্য চাকরি করতে বাধ্য হয়, কারণ তাদের পরিবারগুলির মধ্যে সেরকম সচ্ছলতা নেই। তো যে ছেলেগুলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে, সেই ছেলেগুলিকে তার পুরা সময়টা শিক্ষার পিছনে কাজে লাগানোর মতো পরিবেশ আমরা সৃষ্টি করতে পারছি না, কারণ দিনের একটা বেশি সময় এই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তার নিজের কাজ করা লাগে, আয় করা লাগে। তো এইগুলি আমার মধ্যে আছে, আমাদের পরিকল্পনার মধ্যে আছে, আমাদের পরিবারগুলির মধ্যে সচ্ছলতা, সক্ষমতা ফেরানো এবং শিক্ষাক্ষেত্রে খরচের পরিমাণ ড্রাস্টিক্যালি কমিয়ে নিয়ে আসার আমাদের লক্ষ্যের মধ্যে আছে। ধন্যবাদ। এরপরে যারা প্রশ্ন করতে ইচ্ছুক, খুব সংক্ষেপে প্রশ্ন করেন। প্রথমে দয়া করে নাম বলবেন, প্রতিষ্ঠানের নাম বলবেন, এরপর আপনার প্রশ্ন পার্টি করবেন। মাইশা, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এত কষ্ট করে যে পাকিস্তান হওয়ার জন্য এত কষ্ট করে এডমিশন এক্সাম দিই, তারপরে আমরা চাই যে এগুলো থেকে পড়ার পরে চাকরির জন্য আবার বেকার থাকতে হবে। তাইলে আমাদের প্রথম থেকেই কেন এরকম স্কিল শেখানো হয় না, বা যাতে আমাদের সিভিতে আমরা লিখতে পারি বা আমরা তথ্য হয়ে
হচ্ছে যে সিলেটে বললাম শিক্ষাক্ষেত্রে আমরা দেখা যায় যে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো আছে, যে কলম খাতা আরো বিভিন্ন জিনিস আছে। তো আগে আমরা যেগুলো 5 টাকা দিয়ে কিনতে পারছি তখন এগুলো 10 টাকা, আর বিভিন্ন দাম আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশেও বিভিন্ন শিক্ষার্থী আছে যারা টেকার অভাবে বা অনেক দরিদ্রতার কারণে পড়ালেখা করতে পারে না, কিন্তু তারা অনেক মেধাবী পড়ালেখা করতে চায়। তো তারা বিষয়ে আপনারা কোনো পরিকল্পনা নিবা? নাম কি? রাব্বি। আসসালামু আলাইকুম, আমি মারওয়া আক্তার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের ছাত্রী। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে প্রতি বছর অনেক শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি সংস্থায় রাজনৈতিক নিয়োগ মেধার ভিত্তিতে রাজনৈতিক আবার রিপিট করতে হবে একটু। আমরা আপনারা পুরো একটা দেশ পরিবর্তন করে ফেলতে চান, তাইলে কিছুক্ষণ ধৈর্য ধরা লাগবে না? আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে প্রতি বছর অনেক শিক্ষিত যুবক শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি সংস্থায় রাজনৈতিক নিয়োগ মেধার ভিত্তিতে, রাজনৈতিক সংশ্লিষ্টতা ভিত্তিতে? নামটা কি? মারুফা। মারুফা। এক মিনিট একটা মিনিট। আসসালামু আলাইকুম, আমার নাম রাফিদুল মেহতাব, সিলেট গভর্নমেন্ট টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, সিলেট পলিটেকনিক। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে একটি স্লোগান আছে যে কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্মহীন। আদৌ কি এ বিষয়ে চাকরি পেলে, কারিগরি শিক্ষা নেওয়ার পর চাকরি পেলে, যদিও চাকরি মিলে তাহলে আজকে এত ছাত্ররা বেকার? স্লোগানটি হচ্ছে আমার কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্মহীন। এই বিষয়ে ছাত্ররা আমাদের দল কিরকম সুযোগ পেবে? আমার নাম মাহি আহমদ, সিলেট কলেজের ব্যাচেলর অফ সায়েন্স ডিপার্টমেন্টের সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো তার কাছে আমার একটাই প্রশ্ন, যেটা হচ্ছে প্রশ্ন পাস। আসলে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলের প্রশ্ন পাস, কথা হচ্ছে জিসিআর প্রশ্ন পাস। সেক্ষেত্রে বিএনপি সরকার আসলে কি পদক্ষেপ নিবে বা নিচ্ছে? নামটা কি? মাহি আহমদ। মাহি আহমদ। মোহাম্মদ ফারুক হোসেন পাটিল, পাবলিক ইসলামিক কলেজ থেকে ক্লাস করে 2024 সালে। তো আমার প্রশ্ন হচ্ছে যে I am the person who loves
সিলেট মোর দেন বাংলাদেশ। আমি চাই যে সিলেটের অনেক উন্নতি হোক, সিলেট অনেক সুন্দর হোক। গড় করা হয়েছে যে প্রত্যেক বছরে সিলেটে প্রায় 29 থেকে 30 লক্ষ পর্যটক সিলেটে আসে এবং তারা এই সিলেটে এসে অনেক প্রতারণার শিকার, লাইক সিএনজি, বাস, এসব অনেক ধরনের ট্রান্সপোর্টের। তো এর মধ্যে আপনাদের পরিকল্পনা কি? আর আমি চাই যে সরকারি আসুক না কেন সেজন্য এই ব্যবস্থা করে যে কোনো বাহির থেকে কোনো পর্যটক এসে বা আমরা যারা লোকাল আছি তারা যেন এই ধরনের কোনো বাধা বিপত্তিতে না পড়ে। এবং দেখা যায় যে অনেক স্ট্যান্ড আছে, যেমন আমাদের খুব বিজি এরিয়া আম্বরখানার মধ্যে মানে স্ট্যান্ড বসে যায়, এখানে অনেক জ্যাম পড়ে। এই বিষয়ে নিয়ে আপনাদের ধারণা কি? আর দেশের উন্নতি করতে হলে সবাইকে এক হতে হবে, সে কোনো দলেরও হতে হবে না, এটা আমি মনে করি। কারণ দেশপ্রেম থাকলেই সে উন্নতি করতে পারবে। এবং আপনাদের কি মনে হয় যে আপনারা সবাই বলেন যে ছাত্ররা হচ্ছে যে আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এই ভবিষ্যৎদেরকে যে তারা হচ্ছে একজন মোমবাতি, তাদেরকে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে তারা গলে যাবে, কিন্তু গলে গেলে এই মন দিয়ে কিন্তু আবার মোমবাতি তৈরি করা যায়। তো এই নিয়ে ছাত্রদের নিয়ে আপনাদের কি পরিকল্পনা? ছাত্ররা আগামীতে কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবে? এবং দেখা যায় যে ছাত্র রাজনীতি যেটা আছে, অনেক ছাত্রদের মধ্যে তারা কোন ধরনের দলীয় বুঝ পেলে তাদের একটা অ্যাটিটিউড চলে আসে যে আমি তো বড় হয়ে গেছি। আমি বলতে চাই যে আপনি এই কথা আমাদের সবাইকে বলে দেন যেন আমরা যে অবস্থানে আছে তাদের মধ্যে যেন এক্সট্রা কোনো লাইক রুট লেভেলের অ্যাটিটিউড না আসে। ধন্যবাদ। নাম কি? আমরা আমাদের নিজের টাকা দিয়ে আমরা নিজে শিক্ষাগত যোগ্যতা অর্জন করি, তারপর আমাদের সার্টিফিকেট নিতে হবে কলেজ বা স্কুল থেকে। এক্সট্রা মানে কিছু ফি দিয়ে আমাদের সার্টিফিকেট নিজেও নিতে হবে। আমার তো হলো আমাদের অর্জন করা সার্টিফিকেট, আমরা কেন টাকা দিয়ে কিনতে হবে কলেজ বা স্কুল থেকে? একটা প্রশ্ন নিতে হলে নিম্নে 400 থেকে 500 টাকা লাগে। এটার মেনে করণীয় কি হবে? আপনাদের সরকার ক্ষমতায় আসে, দ্বিতীয় প্রশ্ন হবে সামরিক ক্ষেত্রে আপনাদের ভূমিকা কেমন হবে? সামরিক ক্ষেত্রে মানে কি চাই আমরা একটু শুনি। একটা আমরা তো স্বাধীন দেশ, আমরা চাই আমরা আত্মনির্ভরশীল থাকি আমাদের উপরে, আমরা কারোর উপরে ভরসা করতে চাই না, কোনো দেশের উপরে। আমাদের নিজের সরঞ্জাম নিয়ে নিজের শক্তি দিয়ে দাঁড়াতে চাই, বিভিন্ন দেশের বিরুদ্ধে দিতে চাই আমরা। এইটা একটা মিনিট তামান্না স্বপ্না ওকে। অবহেলিত নারীদের কর্মসংস্থান নিশ্চিতে আপনাদের আমার প্রশ্ন হচ্ছে
যেমন আমাদের সিলেট এমএসএস মানে মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 দিন আগে আগের একটি ঘটনা। অপেক্ষা করতে করতে 2 জন নারী সন্তান জন্মগ্রহণ করেন এবং নবজাতক শিশুর মৃত্যু হয়। এটা কি ব্যবস্থা নেবেন আপনাদের সরকারের? আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে আপনি জনগণের স্বার্থে কি পরিকল্পনা করছেন? কোন বিষয়ে? যেমন সাধারণ মানুষ পুলিশের কাছে ন্যায় বিচার পায় না, এক্ষেত্রে আপনি কি করবেন? নির্দোষ মানুষের হয়রানি করছেন, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, আপনি কিভাবে তা নিয়ন্ত্রণ করবেন আপনার দল ক্ষমতায় আসলে? আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি, তার মধ্যে কিছু অত্যন্ত সুন্দর প্রশ্ন আমাদের কাছে চলে আসে যেগুলো সমস্যা হয়। বিশেষ করে গত 2 দিন আগে করে যাওয়া ওসমানী মেডিকেলে ডাক্তারের অপেক্ষা থাকা অবস্থায় আমাদের 2 জন বোনের প্রসব যন্ত্রণা সহ্য করেও নর্মাল ডেলিভারির পর তাদের বাচ্চা হয়তো মৃত্যুবরণ করে। আমরা এটার সঠিক উত্তর জানতে চাই আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মাহমুদ। আমরা প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট এক্সিডেন্ট দিয়ে থাকি, কিন্তু যে সময় আমরা শিক্ষার্থীরা ইউনিভার্সিটি পড়ার জন্য পরীক্ষা দিই কিন্তু সুযোগ পায় না। ধরে না আমাদের বাচ্চারা সুযোগ পায় না, তারা কি আসলে কমতি আছে, আসলে বিষয়ে আমাদের দল কি করে এই বিষয়ে? মনে আচ্ছা, এই যে লাস্ট প্রশ্ন। আমাদের আজকে প্রশ্ন উত্তর এখন শেষ করে ফেলবো, এখন 5 প্রশ্ন উত্তর নিয়ে উত্তর তো শেষ হয় নাই, প্রশ্ন শেষ হয়েছে। প্রশ্ন নেওয়া শেষ হয়েছে, এবার আমি চেষ্টা করবো সবগুলো প্রশ্ন উত্তর দিতে ইনশাআল্লাহ। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে আমার একটা মেডেল দিয়ে দিবেন আপনারা। রাশেদুল ইসলাম, বসেন। পুশিন তো হচ্ছে ইন্ডিয়া থেকে, তাই তো? তো ইন্ডিয়ান সাইডের বক্তব্য হচ্ছে যে যাদেরকে তারা পাঠাচ্ছে, তারা বাংলাভাষী, তারা আদতে বাংলাদেশের নাগরিক, কোনো এক সময় তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গিয়েছে, তারা কর্মরত আছে অথবা নাই, এবং তাদের নাগরিকত্ব নাই, সার্টিফিকেট নাই, বা আধার কার্ড, ওরা বলে আধার কার্ড নাই, সুতরাং এরা বাংলাদেশি, এদেরকে ধরে ফেরত পাঠিয়ে দাও। কিন্তু মুশকিল হচ্ছে এই বয়ান পুরোপুরি সত্য না, কারণ ভারতেরই বিভিন্ন রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গের সরকার বিভিন্ন সময়ে অন রেকর্ড তাদের এই বক্তব্য আছে যে এরা বাংলাভাষী কিন্তু এরা ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, হয়তো সময় মতো আধার কার্ড দেখাতে পারেনি বা অন্য কোনো কাগজ দেখাতে পারেনি, অথবা দেখিয়ে থাকলেও জোরপূর্বক তাদেরকে পুশিনের আওতাভুক্ত করা হয়েছে। তো মূলত বিষয়টা একটু আমাদের বুঝতে হবে
ভারতের জনসংখ্যা 140 কোটি। কয় কোটি? 140 কোটি। মানে ছোটোখাটো ক্যালকুলেটারেও এটা জায়গা হবে না, বড় ক্যালকুলেটার লাগবে। 140 কোটি জনসংখ্যার যদি তাদের ভাষায় বাংলাদেশি 2-4 লাখ 5 লাখ ঢুকেও থাকে তাদের কথা অনুযায়ী, এইটা তো এদের প্রায়োরিটি হওয়ার কথা না। যদি বুঝতাম যে এই দেশের জনসংখ্যা 1 কোটি, অন্য কোনো দেশ থেকে 5 লাখ লোক ঢুকে গিয়েছে, বা এই জনসংখ্যা 3 কোটি, বাইরে থেকে 1% লোক 3 লাখ লোক ঢুকে গিয়েছে, যেই দেশের নিজেরই জনসংখ্যা 140 কোটি, সেইখানে তাদের কথা অনুযায়ী 2-4 লাখ লোক, এটা এমন কোনো বিরাট কোনো বিষয় হওয়ার কথা ছিল না। বিষয়টা এই জায়গায় না, বিষয়টা হলো অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে, সুতরাং এদের জোরে ঠেলে বাংলাদেশে ঢুকাতে হবে। বাংলাদেশের জন্য যাতে একটা ক্রাইসিস সৃষ্টি করা যায়, বাংলাদেশকে একটা চাপ দেয়া যায়, প্রেশার দেয়া যায়। এবং সাম্প্রতিককালে ভারত সরকার এমন এমন প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগ সরকার বিদায়ের পরে বাংলাদেশের বিরুদ্ধে, যে এই দেশে সমানে সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে, আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর হামলা হচ্ছে, যেইগুলি পৃথিবীর খ্যাতনামা সংবাদ প্রতিষ্ঠান যেমন বিবিসি, আল জাজিরা, এরা পর্যন্ত বলেছে যে ভারতীয় প্রচার মাধ্যমের বাংলাদেশ বিরোধী প্রচারণা অপপ্রচার, মিথ্যা অপপ্রচার। সুতরাং এটা বোঝা তো মোটেও কঠিন হওয়ার কথা না যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা চাপের মধ্যে রাখার জন্য এই ইস্যুটাকে তারা একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এই পুশিন বাংলাদেশে তারা বলে ভারতে অবৈধ বাংলাদেশি আছে, বাংলাদেশে তো কয়েক লক্ষ ভারতীয় কাজ করে। এবং আপনারা জানেন কি না জানি না, পৃথিবীর যত দেশ থেকে ভারতে রেমিটেন্স যায়, বাংলাদেশে রেমিটেন্স আসে না, সৌদি আরব, আমেরিকা, সেই রকম ভারতের লোকরাও তো পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে। পৃথিবীর যতগুলি দেশ থেকে ভারতে রেমিটেন্স যায় তার মধ্যে বাংলাদেশের স্থান হচ্ছে 5ম সর্বোচ্চ। বাংলাদেশ, এই গরিব দেশ, 5ম সর্বোচ্চ। বাংলাদেশের বহু মিল ফ্যাক্টরিতে মিড লেভেল, আপ লেভেল কর্মকর্তারা ভারতীয়, এবং বাংলাদেশ থেকে ভারতীয় কর্মরত মানুষ যারা আছেন তাদের অনুমিত আয় $5 বিলিয়ন। 5 বিলিয়ন মানে আমাদের টাকায় 60,000 কোটি টাকা। সুতরাং এই ভারতের এই কথা তো বলারই কথা না যে ভারতে অবৈধ অধিবাসী আছে বা নাই। কেন বলছে? সম্পূর্ণ রাজনৈতিক কারণে। যাই হোক, এই আলাপে আমরা এই পর্যায়ে এখানেই থাকি। পুশিন আবদুল্লাহ আল মাহাদি পাবলিক ইউনিভার্সিটিতে, মানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আসন সংখ্যা কম। এখন আমরা অনেকেই পরীক্ষা দিয়ে পারি না, তার মানে কি আমরা ওই জায়গায় লেখাপড়া করার জন্য অযোগ্য? বিষয়টা অযোগ্যের না। এই শ্রেণীকক্ষের, এই ক্লাসরুমের ধারণ ক্ষমতা 50 জন। তো কলেজে সিদ্ধান্ত নিয়েছে আমি 50 জনই নিব, কারণ 51 জন হলে আমার রুমের বাইরে বসাতে হবে, সেটা তো আর সম্ভব না। তো ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে ধারণ ক্ষমতা, তার বা সরকার তার জন্য যে বাজেট বরাদ্দ করেছে, তাতে তার একটা নির্দিষ্ট ছাত্র নেওয়ার সক্ষমতা আছে, এর বাইরে এসে যেতে পারবে না। আমাদের যে জিনিসটা আমাদের লক্ষ্য আগামী দিনে, সেটা হলো আমাদের প্রত্যেকেরই বিএমএ পাশ করার দরকার নেই। যেটা দরকার, যারা পাশ করবে তো পাশ করবে, এটা একটা অংশ, কিন্তু আমি একটা নির্দিষ্ট ধাপ পার হওয়ার পরে, সেটা হতে পারে ইন্টারমিডিয়েট, হতে পারে ডিগ্রি, হতে পারে ম্যাট্রিক, সাথে যেন আমার একটা টেকনিক্যাল স্কিল থাকে যেটা দিয়ে আমি ইনকাম করে খেতে পারি। এরপরে কেউ যদি তার শিক্ষার লাইনটা পার্সু করতে চায় তো করুক, সে ডিগ্রি করুক, মাস্টার্স করুক, পিএইচডি করুক, সেটাতে তো কেউ বেঁধে রাখবে না। তো যারা মেধাবী তাদের জন্য আমরা সুযোগটা আরও প্রসারিত করতে চাই। আর প্রত্যেকে একটা লেভেল পার হওয়ার পরে যেন
আয় রোজগারের একটা টেকনিক্যাল স্কিল, অন্তত একটা স্কিল তার থাকে, এটিও আমাদের একটা লক্ষ্য। শাহজালাল জামিয়ার তানজিনা তাবাসসুমের প্রশ্নগুলি খুব ধারালো, কিন্তু একটা না, অনেকগুলি। হেলথ সেক্টর ইমপ্রুভমেন্ট। আপনাদের এখানে আসার আগে আমি ওসমানী মেডিকেলে গিয়েছিলাম। সেখানে ওসমানীর যে ডিরেক্টর ব্রিগেডিয়ার, কি নাম ওনার, ব্রিগেডিয়ার কবির নাকি, হ্যাঁ না ব্রিগেডিয়ার মইনুল, আচ্ছা যাই হোক, ওই ওসমানী মেডিকেলের ডিরেক্টর, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ওনাদের কাছে গিয়েছিলাম আমি, আমাদের মহানগর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব এবং আরও নেতৃবৃন্দ। আপনার এই কথাগুলি আমরা জিজ্ঞেস করেছি, তার উত্তরটা আমি আপনাকে বলি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। ওনাকে যখন আমরা বললাম যে এটা তো খুবই সংবেদনশীল একটা ব্যাপার, সেন্সিটিভ একটা ঘটনা, যে প্রেগনেন্ট দুজন মহিলা এসছে লেবার ওয়ার্ডে, এবং সেই ডেলিভারিটা তো প্রায়োরিটি বেসিসে সেই ডেলিভারিটা করানো দরকার ছিল, সেই ঘটনা ঘটে নাই। ডেলিভারির ক্ষেত্রে অন্য সাধারণ রোগীর মতো না বিষয়টা। একজন মনে করেন একজন ক্যান্সারের রোগী, তার জীবন বিপন্ন, কিন্তু সে একজন মানুষ, একজন প্রেগনেন্ট মহিলা লেবার ওয়ার্ডে যায়, এখানে কিন্তু দুইটা প্রাণ জড়িত, একজন মা, একজন তার সন্তান যে ভূমিষ্ঠ হবে। এটা খুবই তো একটা সেন্সিটিভ ব্যাপার। তো উনি যেটা বললেন, দুঃখ করে বললেন যে দেখেন, আমার এইখানে হসপিটালের আমার ধারণ ক্ষমতা হচ্ছে 500, আমি এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই, ধরেন 500। আপনি যে কোনো সময় আসলে রোগী দেখবেন 2500, মানে প্রত্যেকটা জায়গায় 4 গুণ 5 গুণ বেশি রোগী। তো আমি আমার আপ্রাণ চেষ্টা করি, কিন্তু এটি হচ্ছে বাস্তবতা। আর তারপরেও লেবার ওয়ার্ডে এই ঘটনাটা ঘটতে দেওয়াটা ঠিক হয় নাই, কিন্তু যাই হোক, ইত্যাদি ইত্যাদি। কথা হলো, আপনার দেশের জনসংখ্যা 18 কোটি বা 20 কোটি। এই 18-20 কোটি মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে পরিমাণ হসপিটাল বেড এবং বিশেষায়িত হসপিটাল বেড, আপনি ক্যান্সারের রোগীকে তো টিবির চিকিৎসা দিবেন না, আবার হাত পা ভাঙলে, হাড় ভাঙলে অর্থোপেডিক্সের রোগীকে তো আপনি ক্যান্সারের চিকিৎসা দিবেন না, না, দুই জিনিস। হার্টের যার অসুখ, তাকে তো আপনি টাইফয়েডের চিকিৎসা দিবেন না, তাকে এনজিওগ্রাম করতে হবে, অথবা স্টেন্টিং করতে হবে, অথবা ওপেন হার্ট সার্জারি করতে হবে। এইভাবে এই 18-20 কোটি মানুষের দেশে আমার একটা নির্দিষ্ট সংখ্যায় প্রত্যেকটা ডিসিপ্লিনে আমার চিকিৎসার সক্ষমতা দিতে হবে, চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা দিতে হবে, সেই পরিমাণ হসপিটাল বেড থাকতে হবে, সেই পরিমাণ আইসিইউ বেড থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা অনেক পিছনে। পৃথিবীর যে দেশগুলিতে ভালো স্বাস্থ্যসেবা আছে, তারা কম বেশি জিডিপির 4-5% বিনিয়োগ করে বাজেটের স্বাস্থ্যসেবা খাতে। বাংলাদেশে সত্যি বিবেচনা করলে দেখা যাবে যে 1-1.5% বেশি না। তার মধ্যেও এখানে দুর্নীতি, এই পরিমাণে দুর্নীতি, এটি বলে শেষ করা যাবে না। যদি পুরা স্বাস্থ্য খাতে সরকারের খরচ হয় 100 টাকা, তার মধ্যে 60-70 টাকা হাওয়ায় মিলিয়ে যায়, মানে প্রকৃত খরচ হয় 30 টাকা। তো এখানে দুইটা জিনিস দরকার, একটা হলো, দুইটা না, অনেকগুলি জিনিস দরকার। একটা হলো, যে টাকাই আমরা বাজেটে দেই, এটির সদ্ব্যবহার করা খুব প্রয়োজন। মানে এটা তো একটা সাধারণ, আমি মুসলমান, আপনারা অনেকেই এখানে মুসলমান, এটা তো আমাদের ধর্মের কথা যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আর এটা তো আমেরিকা, সৌদি আরব না, এটা একটা গরিব দেশ, আমাদের প্রত্যেকের আর্থিক সংকীর্ণতা। এই দেশে বাজেটে এই খাতে যে পয়সা দেয়া হয়, প্রথমে এনশিওর করতে হবে যে এই টাকার সিংহভাগ ইজ ওয়েল স্পেন্ড, মানে ঠিকভাবে খরচ হয়, এটা প্রথমে এনশিওর করা দরকার। দ্বিতীয়ত হলো,
আমাদের ইকোনমির সাইজ বাড়ানো দরকার, যাতে আমাদের ট্যাক্সের টাকাও বেশি আসে এবং সেই টাকার একটা বড় অংশ আমরা স্বাস্থ্য খাতে খরচ করতে পারি, যাতে এই 18-20 কোটি মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার মতো আর্থিক সক্ষমতা এই রাষ্ট্রের অর্জন হয়। সেটার জন্য অর্থনীতির সাইজ বড় করা দরকার। তো এটা এক কথার উত্তর না, এটা একটা ভালো ডেডিকেটেড একটা গভর্নমেন্টের সিনসিয়ারলি কাজ করে, একটা সময় জুড়ে কাজ করে এটা অর্জন করার একটা বিষয়। তা আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েকদিন আগেই বিএনপি ভবিষ্যতে বিএনপির স্বাস্থ্যনীতি কী হবে সেটা ঘোষণা করেছেন এবং ওনার লক্ষ্য হচ্ছে একটা পর্যায়ে জিডিপির 5% বিনিয়োগ করা স্বাস্থ্য খাতে এবং ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার আদলে ইংল্যান্ডের স্বাস্থ্যর যে সংস্থা সেটি হচ্ছে NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস, তার আদলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটার গঠন করা, যাতে এর জন্য একজন ডাক্তার নির্দিষ্ট থাকবে। মানে আরেফিনের জন্য একজন ডাক্তার, আবার শামীমের জন্য একজন, ব্যাপারটা এরকম না। কিন্তু মনে করেন এই 25 জন বা 50 জন বা 100 জন, আমাদের এই 100 জনের জন্য একজন নির্দিষ্ট ডাক্তার থাকবে। আমরা কোনো অসুখ বিসুখে, শারীরিক অসুবিধায় তার কাছে রিপোর্ট করব, যদি বিশেষজ্ঞের কাছে যেতে হয় তিনি রেফার করে দিবেন। কিন্তু আমরা সবাই জানবো এই একজন ডাক্তার সরকার কর্তৃক নির্দিষ্ট আমাদের এই 50 জনের জন্য বা 100 জনের। তো এইভাবে তারপরে আমাদের যেগুলি কমিউনিটি ক্লিনিক আছে সেখানে যন্ত্রপাতির আরও সংশ্লেষ করে, ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করে, এটার আওতা বাড়িয়ে আমরা স্বাস্থ্যের সুযোগ সুবিধাটা আরও সম্প্রসারিত করতে চাই। কিন্তু সময় লাগবে, ফু দিয়ে হবে না। পুলিশের রোল না তানজিনা? পুলিশ মানে গত 14-15 বছরে পুলিশকে যেভাবে সরকারটা নষ্ট করেছে, পুলিশ এত নষ্ট ছিল না আগে। তো নষ্ট কেন? কারণ যারা ক্ষমতায় ছিল তারা তো আপনার আমার কারো ভোটে যায় নাই, না? কারো ভোটে যায় নাই। তো যেহেতু ভোটে যায় নাই, তার মানে কি মানুষ বিরক্ত, বীতশ্রদ্ধ। তো এই মানুষগুলি যেন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে না পারে, সেজন্য তার দরকার ছিল যে পুলিশ বাহিনীকে একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করা। তারা শুধু লাঠিয়াল বাহিনী বানায় নাই, পুলিশকে তারা একটা খুনি বাহিনী বানিয়েছিল। এবং পুলিশ, আপনারা ওসি প্রদীপের নাম শুনেছেন? এক ওসি প্রদীপ 200-250 লোককে গুম করেছে। তাহলে কত হাজার মানুষ, কত হাজার মায়ের বুক এইভাবে খালি হয়েছে, চিন্তা করেন। তো এই পুলিশকে আমরা কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ দাস থেকে বের করে এনে বাংলাদেশের বাহিনীতে পরিণত করার জন্য আমরা কিছু কর্মসূচি নিই। একই কথা বিচার বিভাগের বেলায় প্রযোজ্য। বিচার বিভাগেও তারা পুরোপুরি তাদের দাসে পরিণত করেছিল। রায় তারা বলে দিত এই রায় হবে, এবং তাদের এরকম ফরমাইশি রায়ে বহু লোকের ফাঁসি পর্যন্ত হয়েছে। তো একই কথা বিচার বিভাগের ক্ষেত্রে। বিচার বিভাগের সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারও কতগুলি প্রস্তাব এনেছে, আমরাও আমাদের প্রস্তাব জমা দিয়েছি, এবং বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণভাবে পৃথক করার প্রস্তাব এসছে। স্বাধীন সচিবালয়, যেটি প্রধান বিচারপতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে, যাতে, এবং বিচারকদের নিয়োগ পদোন্নতির বিধানগুলি পরিবর্তিত হচ্ছে যাতে কোনো রাজনৈতিক দলের তারা দাস হিসাবে না থাকে। আর দ্রব্যমূল্য মানে জিনিসের দাম বেড়ে যাওয়ার অনেকগুলি কারণ আছে। একটা হলো আমাদের টাকার মান নেমে গিয়েছে। আজকে থেকে 2 বছর আগে $1 ছিল 84 টাকা, এখন $1 হচ্ছে, হাসিনা থাকা অবস্থায় এইটুক নেমেছে, $1 হচ্ছে এখন 122 টাকা। তাহলে টাকার মান কমলো কত? প্রায় 50%। 80 টাকা থেকে চলে আসলো 120 টাকা। তার মানে এই ফোন যদি আমি আগে $100 দিয়ে আমদানি করতাম, তো $100 যদি দাম হতো 8,000 টাকা, $100 দিয়ে আমি আবার যদি এই ফোনটাই আনি, এখন সেটার দাম হবে 12,000 টাকা। ডলার কিন্তু 100টাই। আচ্ছা, তো জিনিসপত্রের দাম বাড়ার এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে
আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে সরকার একটা লম্বা সময় ধরে আমদানি কমিয়ে দিয়েছিল। তো এটা মার্কেটে, আপনারা কেউ ইকোনমিক্সের স্টুডেন্ট আছেন, কেউ অর্থনীতির? নাই এখানে না, একজন। আপনার নাম কি? আপনার নাম কি? আদনান। তো এটা হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের একটা স্বাভাবিক মানে সরবরাহ এবং চাহিদা, এটার একটা স্বাভাবিক সূত্র যে যদি ডিমান্ড সাপ্লাই যদি ব্যালেন্স না থাকে তাইলে ডিমান্ড যদি বেশি থাকে এবং সাপ্লাই কম, তো এটাও একটা কারণ। তৃতীয় হলো রাজনৈতিক সরকারের সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, পুলিশের চাঁদাবাজি, এই সমস্ত বিভিন্ন কারণে, এবং আমাদের যে এগ্রিকালচার, আমাদের জমি উর্বর, কিন্তু যে সমস্ত মূল জিনিসের উপরে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা দরকার, সেগুলি আমরা যদি আরও প্ল্যান্ড, আরও কম্প্রিহেন্সিভ উপায়ে পরিকল্পনা করে সেগুলির ফলনে যাই, তাহলে আমাদের দেশীয় উৎস থেকেও এটার সরবরাহ বাড়বে, আর যেগুলির চাহিদা থাকবে সেগুলিও যেন সিন্ডিকেটের খপ্পরে না পড়ে, সেই জন্য একটা ভালো সরকারের ভালো পরিকল্পনার অধীনে এই জিনিসগুলি অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব। তো দ্রব্যমূল্যর যদি লাগামের মধ্যে আমরা রাখতে না পারি, তো 2-4 বছর পরে যদি আপনারা আমাদের পাঠানো কয়েকদিন পরে ক্ষমতায়, 2-4 বছর পরে আপনাদের কাছে আসার মুখ থাকবে না। তো স্বাভাবিকভাবেই এটি হবে আমাদের অগ্রাধিকারের অংশ। আমাদের উইমেন এমপ্লয়মেন্ট, মেয়েদের যথেষ্ট কাজের সুযোগ নেই, শুধু মেয়েদের না, ছেলে মেয়ে কারোরই কাজের সুযোগ নেই। সিলেটে কোনো মিল ফ্যাক্টরি নাই, যে কয়টা ছোট ছোট ফ্যাক্টরি আছে সেটা বিসিকের মধ্যে। লেখাপড়া করেন, হয় অপেক্ষা করতে হবে আপনার পাত্র আসবে লন্ডন আমেরিকা থেকে বা এখান থেকে, তারপর বিয়ে হয়ে চলে যাবেন। আর আমার ছেলেরা যারা আছেন তারা অপেক্ষা করেন যে কোন দিন ভিসা আসবে, লন্ডন আমেরিকায় চলে যাব, নাইলে পর্তুগাল যাব, নাইলে ইটালি যাব। তো আমাদের একটা প্রায়োরিটি থাকবে সিলেটে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির শিল্পের বিকাশ, যাতে আমাদের শিক্ষিত সিলেটে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। আমাদের এখানে যে পর্যটন শিল্প আছে, আমরা যদি এগুলির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি, তাহলে পর্যটনে 29 লাখ না, পর্যটনে 2-3 কোটি 29 লাখ এখানে আমদানি করা সম্ভব। কয়েকদিন আগে আমরা ব্যবসায়ীদের নিয়ে একটা সভা করেছি। আমাদের অন্যতম লক্ষ্য আছে এখানে একটা ডেন্টাল ট্যুরিজম হাব করব। তো এইভাবে বিভিন্ন উপায়ে সিলেটের অর্থনীতির চেহারা আমরা ইনশাল্লাহ পাল্টে দেওয়ার জন্য উদ্যোগ নেব। আর লাস্ট একটা উত্তর দিয়ে শেষ করব, সেটা হলো আমাদের প্রতিরক্ষা সক্ষমতা। না, এই প্রশ্নটা ছিল আব্দুল জব্বার, না? একটা দেশের সক্ষমতা অনেকভাবে হয়, শুধু কামান মিসাইল বন্দুক দিয়ে না, অনেকভাবে হয়। একটা হচ্ছে অস্ত্রের সক্ষমতা, আর একটা হচ্ছে সফট পাওয়ার। পৃথিবীর বহু ছোট ছোট দেশ আছে, কিন্তু তারা পৃথিবীতে অনেক প্রভাবশালী। আমি আপনাদের একটা উদাহরণ দিই। হিটলারের নাম তো আমরা সবাই শুনেছি, নাকি? হিটলার জার্মান রেইসের সুপিরিয়রিটিতে বিশ্বাস করত, মানে জার্মান যারা তারা উন্নত জাতি, এটা উনি বিশ্বাস করতো, এবং অন্যরা তার তুলনায় অধস্তন জাতি। সেই জন্য সে ইংল্যান্ডে আক্রমণ করেছে। ইংল্যান্ড সাগরের আরেক পারে, ইংল্যান্ডে সৈন্য পাঠাতে পারেনি, কিন্তু দিনের পর দিন বোমা বর্ষণ করেছে প্লেন থেকে। বেলজিয়াম আক্রমণ করেছে, আপনার ফ্রান্স আক্রমণ করেছে, এরকম তার আশপাশের সব দেশ দখল করার চেষ্টা করেছে। তারপর এইগুলির সাথে যখন যুদ্ধ চলছে তখন গিয়ে আক্রমণ করেছে রাশিয়া, এবং রাশিয়া আক্রমণ শুধু করে নাই, মস্কোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু যখন শীত আসলো তখন আর পারে নাই। যাই হোক, ওটা অন্য গল্প। কিন্তু এই জার্মানির সীমান্তের সাথে একটা দেশ হচ্ছে সুইজারল্যান্ড। হিটলার সুইজারল্যান্ড আক্রমণ করে নাই, সুইজারল্যান্ড ছোট্ট দেশ, আক্রমণ করে নাই। তো আমাদের জন্য কোন ধরনের ডিফেন্স মোর অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা বোঝার বিষয়। অস্ত্রের জোর তো লাগবেই। আমাদের 18-20 কোটি মানুষ
আমাদের ফাইটার লাগবে, জেট লাগবে, মিলিটারি ট্রান্সপোর্ট প্লেন লাগবে, হেলিকপ্টার লাগবে, কামান, বন্দুক, মিসাইল সব লাগবে। কিন্তু তার থেকে বড় কথা, আমরা যদি একটা শিক্ষিত জনগোষ্ঠী হই, আমাদের যদি আইটিতে এক্সপার্টিস থাকে, আমি নেশন ওয়াইড বলছি, আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ছেলেমেয়েরা ছড়িয়ে যায়, আমাদের সফট পাওয়ার এটির প্রভাব আরও অনেক বেশি। পৃথিবীর অন্যান্য দেশগুলি আমাদেরকে তখন মর্যাদার আসনে দেখবে। এবং এরকম পৃথিবীর অনেক ছোট ছোট দেশ আছে যার সাইজের তুলনায় তার প্রভাব সারা পৃথিবী জুড়ে অনেক বেশি। তো আমাদের মিলিটারি মাইটও দরকার, কিন্তু তার থেকে বেশি দরকার এই সফট পাওয়ারগুলির ডেভেলপমেন্ট। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা আমি চেষ্টা করেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। অনেক প্রশ্নের উত্তর মুখে দেয়া যাবে না, এই প্রশ্নের উত্তরগুলি অর্জন করতে হবে আপনাদের এবং আমাদের একসাথে মিলে কাজ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে জায়গা বসে থাকবেন, বাইক চলে যাওয়ার পর আমরা আপনাদের কিছু পানির ব্যবস্থা করছি, সেগুলো দিয়ে দেবো।